এতক্ষণ তো আপনার বিজনেস ইনসাইট শুনলেন, টাকা পয়সার কথা শুনলেন, যে সবাই পেতে অনেক বেশি টাকা, অনেক বেশি ডলার, মিলিয়ন ডলার। তো এইসব থেকে কিন্তু অনেক লোক জন্ম নেয়। শুনতে পাচ্ছেন? তো কাজের যে ব্যাপারটা, সেই কাজটা হচ্ছে আমরা যদি শপিফাইতে ইন করি প্রোডাক্ট মার্কেট থেকে, মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শপিফাইতে ইন করি, তাহলে কী ধরনের বেনিফিটগুলো পাবো সেইটা একটু খুব ভালোভাবে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমার মনে হয় ভালো হয়। যে এই মার্কেটে ঢোকার আগে আমি যদি অ্যানালাইসিস করতে পারি যে আমার প্রোডাক্ট এবং শপিফাই কী প্ল্যাটফর্ম, এবং এটা হচ্ছে এটা যে ই কমার্স প্ল্যাটফর্ম, সেই জিনিসটা সম্পর্কে বুঝতে হবে। যে আমার কোনো একটা থিঙ্কিং আছে, আমার কোনো একটা প্রোডাক্ট অলরেডি আছে অথবা থিঙ্কিং আছে, সেই থিঙ্কিংটাকে আমি কীভাবে ই কমার্সে কনভার্ট করতে পারবো বা কোনো একটা বিজনেসের জন্য প্রফিটেবল করে দিতে পারবো। সো এই বিষয়গুলোর জন্য যে ডেভেলপমেন্ট ইনসাইট যেগুলো আছে, সেই জিনিসগুলো নিয়ে আমি বলতে চাই। তো আমার জার্নি হলো 2008 থেকে আজ অবধি 2024, 16 ইয়ার্স লং। এই 16 ইয়ার্সকে আমি তিনটা ভাগে ভাগ করতে চাই যদি আমি প্রোডাক্টের পার্সপেক্টিভে দেখি। তো আমার ফার্স্ট 8 to 11 এই 3 ইয়ার্স একটা সেশন, 11 to 17 একটা সেশন, এবং 17 থেকে টিল নাও 2024। সো এই তিনটা সেশন, 3 ইয়ার্স, 6 ইয়ার অ্যান্ড 7 ইয়ার্স। ফার্স্ট 3 ইয়ার্স ছিল অ্যাকচুয়ালি প্রোডাক্টের যে আমাদের যে কোর প্রোডাক্ট, সেটা ইনকিউবের। এই ইনকিউবের অ্যাকচুয়ালি আইডিয়েশনটা কীভাবে এটাকে স্ট্রাকচার করা যায়, বিজনেস নিডসগুলো কী কী, তারপর ইউজার ডিমান্ড কী কী, এই সব কিছু কালেক্ট করে আমরা একটা ফ্লো চার্ট তৈরি করি যে কীভাবে অ্যাকচুয়ালি যে বিজনেসের যে পেইন পয়েন্টগুলো, সেগুলো কীভাবে সলভ করা পসিবল হয়। তো আমাদের এই সফটওয়্যারটা ছিল অ্যাকচুয়ালি প্রিন্টিং ইন্ডাস্ট্রির জন্য। শুধুমাত্র প্রিন্টিং ইন্ডাস্ট্রি বললে ভুল হবে, কারণ এটা 3টা কোর জিনিস নিয়ে তৈরি করা। এটা হলো প্রথমে কনফিগার করা যায় যে কোনো প্রোডাক্ট, তারপর হচ্ছে এটা ডিজাইন করা যায়, আর হচ্ছে অটোমেশন। সো এই 3টা কোর জিনিসকে আমরা সামনে রেখে, শোনা যাচ্ছে, এই 3টা জিনিসকে আমরা সামনে রেখে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা ডেভেলপ করি। এই ডেভেলপমেন্টে সময় লেগে যায় প্রায় 3 বছর, কারণ হচ্ছে এখানে অনেক বেশি অ্যানালাইসিস ছিল। এই ইন্ডাস্ট্রিটা বেশ বড়, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা যে এই ধরনের প্রোডাক্টগুলো কতদিন সাস্টেইন করতে পারে, কতদিন ইউজারের অ্যাট্রাকশনে আসতে পারে, বা এটা কতটুকু ইউজেবল হবে, সেই জিনিসগুলো আসলে মাথায় রেখে যে কোনো প্রোডাক্ট স্টার্ট করা উচিত। সেই কারণে আমরা এটা সময় নিয়ে নিয়েছি অনেক বেশি। আমরা যখন এটা শুরু করেছিলাম তখন এটা ছিল ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ। আপনারা শুনেছেন কেউ? ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশই ছিল প্রথমে, তারপর এটাকে অ্যাকশন স্ক্রিপ্ট 2-তে আপডেট করা হয়, নেক্সট অ্যাকশন স্ক্রিপ্ট 3-তে আপডেট করা হয়, তারপর পিওর জাভাস্ক্রিপ্টে আপডেট করা হয়, ব্যাকএন্ড স্ক্রিপ্ট পিএইচপিতে কন্টেন্ট। এই 3 ইয়ার্সে আমরা এই পুরো আমাদের এই ডেভেলপমেন্ট জার্নিটা ছিল। আমি ডেভেলপমেন্টের কথাটা এই কারণে বলছি যে অ্যাকচুয়ালি মানে একটা প্রোডাক্ট ক্রিয়েট করার আগে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো সেটা যে সাস্টেনেবিলিটিটা নিয়ে চিন্তা করা, এবং অডিয়েন্সটা নিয়ে খুব ভালোভাবে দেখা উচিত। আমাদের এটা কিন্তু সব ধরনের কাস্টমারের জন্য না, সব ধরনের বিজনেসের জন্য না, শুধুমাত্র প্রিন্টিং ইন্ডাস্ট্রি প্লাস যারা কনফিগার করে তাদের জন্য। সেই কারণে সেই অডিয়েন্সের যে বিহেভিয়ারটা হতে পারে, মানে যাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রি আছে তাদের বিহেভিয়ারটা কেমন, তারা কী ধরনের টেকনোলজি ইউজ করে অভ্যস্ত, সেই পার্সপেক্টিভ থেকে অ্যাকচুয়ালি সফটওয়্যারের গ্রোথ করার যে ব্যাপারটা সেটা আমরা আগে শুরু করেছি অ্যাকচুয়ালি 3 বছর। যা হোক, এরপর আমাদের
এই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করার পর আমরা চলে আসি ইন্টিগ্রেশনে। এখন শোনা যাচ্ছে? হ্যালো, সো আমাদের এই সফটওয়্যারটা তো কোনো একটা প্ল্যাটফর্মে চলতে হবে, সেই কারণে আমরা সর্বপ্রথম আমাদের নিজস্ব একটা ই কমার্স প্ল্যাটফর্ম বানিয়ে নিই। যে ই কমার্স প্ল্যাটফর্মটা ছিল এরকম, নর্মাল যে ই কমার্স ওয়েবসাইটগুলো থাকে, ক্যাটাগরিজ থাকে, ক্যাটালগ থাকে, তারপর প্রোডাক্ট পেজগুলো থাকে, অ্যাড টু কার্ট পেজ থাকে, তারপর চেকআউটে চলে যায়। আমরা সেম এই গ্রোথ দিয়ে গিয়েছিলাম, প্লাস এটার সঙ্গে আবার থার্ড পার্টি পেমেন্ট গেটওয়েগুলো ইন্টিগ্রেশন করতে হয়, এভরিথিং করা হয়েছিল। এবং এই ই কমার্স প্ল্যাটফর্মটা আমাদের নিজেদের বানানো ছিল। এই প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের ইউটিউবেটা জুড়ে দেওয়া হয়েছিল। সো যখন কেউ এটা পারচেজ করতে চাইতো তখন আমরা এই প্ল্যাটফর্মের সাথে ইউটিউবেটা দিয়ে দিতাম। এর পরবর্তীতে যেটা দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি অনেক মার্চেন্ট আছে যারা অনেক ধরনের ফ্রেমওয়ার্কে বায়াসড, যেমন কেউ জুমলা ফ্যান, সে জুমলা ছাড়া কোনো কিছু করতে চায় না, তাদের জন্য আমরা ভার্চুমার্টের সাথে ইন্টিগ্রেট করে নিলাম। তারপর ওয়ার্ডপ্রেসে ই কমার্সের সাথে ইন্টিগ্রেট করলাম, সেম এই ইন্টিগ্রেশনে। তারপর ই কমার্সের সাথে ইন্টিগ্রেট করলাম, ম্যাজেন্টোর সাথে ইন্টিগ্রেট করলাম, প্রেস্টাশপের সাথে ইন্টিগ্রেট করলাম, প্লাস আরও বেশ কিছু কান্ট্রির লোকাল কিছু ইয়ে ছিল, ই কমার্স প্ল্যাটফর্ম ছিল, সেগুলো তাদের অন রিকোয়েস্টে সেগুলো আমরা আস্তে আস্তে ওগুলোর সাথে ইন্টিগ্রেট করি। বাট এগুলো ছিল সবগুলো কিন্তু আমাদের ওয়ান টাইম সেল। কোনো কাস্টমার চাচ্ছে, তাকে তার কাছে আমরা সার্ভার অ্যাক্সেস চাচ্ছি, সার্ভার অ্যাক্সেস চাওয়ার পর সেই সার্ভার অ্যাক্সেস দিচ্ছে, আমরা ওয়ান বাই ওয়ান তাদেরকে ইনস্টল করে দিচ্ছি। হ্যাঁ, তাদের সার্ভারে ঢুকে তাদের ইনস্টল করে একদম রান পর্যন্ত করে দিচ্ছি। তো এটা ছিল ওয়ান টু ওয়ান। এরপর হচ্ছে আমি অ্যাকচুয়ালি এগুলো বলছি কারণ হচ্ছে শপিফাইতে ঢোকার যে ব্যাপারটা, সেটা কেন ঢুকবো বা এখানে কী কী অপরচুনিটিগুলো পাওয়া যায় বা কী কী ধরনের ফ্যাসিলিটিসগুলো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা পাই। মানে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, আমি বলছি না যে অন্যান্য প্ল্যাটফর্ম কোনোভাবেই খারাপ প্ল্যাটফর্ম বা ওগুলোতে করা যাবে না এরকম বলছি না। এক একটা প্রোডাক্টের পার্সপেক্টিভ কিন্তু এক এক রকম। যে কারণে আমাদের যে জার্নিটা সেটা সম্পর্কে আমি বলছি। সো এই প্ল্যাটফর্মগুলোতে যখন আমরা ইন্টিগ্রেট করি তখন আমাদের কিন্তু একটা পেমেন্টের ইস্যু ছিল। যেমন ধরেন ওরা শুধুমাত্র আমাদেরকে কোনো প্রকার ছাড়া, মানে কোনো প্রকার লেটার্স, কোনো প্রকার এগ্রিমেন্ট ছাড়াই কিন্তু ওদেরকে আমার টাকা পাঠিয়ে দিতে হতো ব্যাংকের মাধ্যমে, যেটা আমরা মানে কোনো কারণে রিটার্নও করতে পারতাম না। যদি এমন হতো যে এগ্রিমেন্ট আছে, কেনার পরে বললো যে না আমি এটা ইউজ করতে চাই না, নট পসিবল টু রিটার্ন, টাকা চলে আসছে আমরা রিটার্ন করতে পারি না। সো এই টাইপের বেশ কিছু প্রবলেম আমি ফেস করছি, যেহেতু এই সবগুলোর সাথে ইন্টিগ্রেট করার পর আমরা অ্যাকচুয়ালি পরবর্তীতে আমরা 2017-এ আমরা শপিফাইয়ের সাথে ইন্টিগ্রেট করি। সো এখানে ইন্টিগ্রেট করার পর যে ব্যাপারটা হলো এই যে পেমেন্টের যে প্রবলেমটা, শপিফাই ফুল নিজে হ্যান্ডেল করে এবং সেই যে নিজে হ্যান্ডেল করার পর আমাদেরকে মান্থলি টুয়াইস ব্যাংকে অটো ট্রান্সফার করে দেয়। আপনি সেই ব্যাংক যে কোনোটার সাথে কানেক্ট করে নিতে পারেন। এটা হলো পেমেন্টের সুবিধাগুলো। আর হচ্ছে যেমন ধরেন আমার আগের যে প্ল্যাটফর্মগুলো ছিল সেই প্ল্যাটফর্মগুলোতে যদি প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আমাকে সার্ভার ইনস্টল করে দিতে হচ্ছে, আমাকে বিভিন্ন সার্ভার অ্যাক্সেস রাখতে হয়েছে অল টাইম। কারণ হচ্ছে ওদের ধরেন সার্ভার NGINX আপডেট হলো, ওদের PHP ভার্সন আপডেট হলো, বা ধরেন ডিভাইস আপডেট হলো। আজকে দেখেন এই ল্যাপটপে আমি একটা ছোট্ট ব্যাপার আছে, এখানে ধরেন ট্র্যাকপ্যাড আছে, আগে কিন্তু এরকম ছিল না। ট্র্যাকপ্যাড আছে, এখানে আছে স্ক্রিন আছে, এখন কিন্তু স্ক্রিনও টাচ করা যায়, স্ক্রিন টাচ করে কাজ করা যায়। ধরেন কোনো একটা রিসাইজের অপশন আছে, আমরা কাস্টমার কী করে ট্র্যাকপ্যাডের কোনো এক জায়গায় চাপ দিলে এক কোনায় আবার মনিটরে ধরে এভাবে টানবে, তখন কীভাবে কাজ করবে?
এই যে ইস্যুগুলো আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ডিভাইসের আপডেট আসে, যে এত যে আপডেট আসে, যখন আপডেটগুলো আসে ধরেন আপনি আপডেট করবেন, আপনার 100 কাস্টমারের কাছে আপনি সফটওয়্যারগুলো ইনস্টল করে দিচ্ছেন। এখন আপনি আপডেট করার পর আপনাকে ওই ম্যানুয়ালি ওই 100 কাস্টমারকে আপনার আপডেট দিতে হবে ম্যানুয়ালি। কারণ হচ্ছে এটা তো একটা সার্ভার সেন্ট্রালাইজ না, প্রত্যেকটা কাস্টমার আলাদা আলাদা, যে কারণে আপডেটগুলো দিতে যেও একটা বড় হয়েছে। এখন শপিফাইতে যখন আমরা আসবো তখন কী হবে, এই প্রোডাক্টটা আপনার সার্ভারে থাকছে, আপনি আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যতগুলো কাস্টমার আছে সবাই কিন্তু সে আপডেট পেয়ে যাচ্ছে। আপনাকে কিন্তু অন্য কারো সার্ভারে ঢুকতে যাচ্ছে না, যেহেতু এটা সেলফ হোস্টেড। তো যাই হোক, এই ইনকিউবে পরবর্তীতে যখন আমরা শপিফাইয়ের সাথে ইন্টিগ্রেশন করি, এই ধরনের বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি সুবিধা পাই। এরপর এটা ছিল, আমি আরেকটু বলি, মানে আমাদের এখানে দুইটা টাইপের প্রোডাক্ট নিয়ে আজকে আমি আলোচনা করবো, যেটা হচ্ছে একটা ইনকিউবে আর একটা হচ্ছে মাল্টিভেরিয়েন্ট। তো ইনকিউবেটা ছিল আমাদের আইডিয়েশন, ফার্স্ট আইডিয়েশন করে এটা মার্কেটে আসা হয়েছে, যে আমাদের ওর যে আইডিয়া যেটা আছে, আমি প্রথমে বলছিলাম যে কনফিগারেটর, ডিজাইন এবং অটোমেশন, এই আইডিয়েশনটা আমরা নিজেদের মাথায় করছি অনেকদিন, তারপরে রিসার্চ করছি, করার পর কিন্তু এই ইনকিউবেতে আসছে। আর আমাদের আরেকটা নেক্সট যে প্রোডাক্ট, সেটা জাহাঙ্গীর ভাই বেশ কিছুক্ষণ আগে বলে গেছেন, একটা হলো মাল্টিফ্রেন্স। এটা ছিল কাস্টমার নিডস। আমরা মার্কেটে এসে তারপর বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি কাস্টমারদের কোন পেইন পয়েন্টগুলো আছে বা কোন ধরনের প্রবলেমগুলো ওরা ফেস করে, সবগুলো তার সলভ করা একার পক্ষে পসিবল না। যেটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এইটা সলভ করা আমাদের পক্ষে পসিবল। সো এইটা নিয়ে আমরা কাজ করেছি প্রায় 3+ ইয়ার্স। এবং অ্যাকচুয়ালি ইনকিউবের চেয়ে যদি একদম খুব ভালোভাবে বলতে চাই, ইনকিউবের ছোট্ট একটা পোর্শনের সমাধান, কারণ ইনকিউবের হিউজ বড় একটা প্রোডাক্ট, এটা ছোট্ট একটা পোর্শন না, বাট এটার মানে আউটকাম অনেক ভালো। আচ্ছা, এখন এই যে 16 ইয়ার্সের প্রোডাক্ট জার্নি এবং 7 ইয়ার্সের শপিফাইয়ের যে জার্নির মাঝখানে আমি কিছু কি পয়েন্ট যেগুলো হচ্ছে আপনাদের উপকারে আসতে পারে, মানে আপনারা যদি এই শপিফাই মার্কেট অ্যাপ ডেভেলপমেন্টে যদি আসতে চান, সেসব ক্ষেত্রে যেসব ইনসাইটগুলো অ্যাকচুয়ালি উপকারে আসতে পারে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাই। সো আসলে এই ধরনের কনফারেন্স বা এই ধরনের মিটিংয়ে যেটা হয় যে আমি একা বলে যাচ্ছি, যেমন একটু আগে বলে গেলাম যে আমি আসলে জানতে পারছি না যে আপনাদের ভিতরে কি চলছে। আমার সবচেয়ে চাইতে যেটা সুবিধা হয়, আমি বলি আপনারা 1 জন আসেন, 2 জন আসেন, 3 জন আসেন, আমার কাছে আসেন, আমি ওপেন। আসেন, এসে কথা বলেন, আপনার কোন ধরনের প্রবলেমগুলো আছে, কোন ধরনের ডিমান্ডগুলো আছে, বা কোন ধরনের পেইন পয়েন্টগুলো আপনি সলভ করতে চাচ্ছেন, সেই জিনিসগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে হয়তো বা, যেহেতু অনেকদিন ধরে এখানে আছি, হয়তো আমি বলতে পারবো যে এই ওয়েতে গেলে আপনার ভালো হতে পারে, সেই রিসার্চটা আপনি করতে পারবেন তখন। সো শপিফাই মার্কেটে সবাইকে আমি ওয়েলকাম জানাই। আর যে জিনিসগুলো অ্যাকচুয়ালি প্রথম থেকে মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো সম্পর্কে আমি বলতে চাচ্ছি। প্রথমে অ্যাকচুয়ালি শুরু করার সময় যে কোনো, সবাই যেমন বলে যে সবাই প্রথমেই শপিফাইয়ের ক্ষেত্রে যেটা হয়, সবাই অ্যাপ স্টোরে ঢুকে যায় আইডিয়া খোঁজার জন্য, যে আমি দেখি ওরা কি কি বানিয়েছে এবং সেটার মাঝখান থেকে আমার যেটা চুজ হয় বা যেটা সহজ মনে হয় সেটাকে আমি ক্যাপচার করি। আমি সেই জিনিসটা বলতে চাই যে সেটা না করে প্রথমে আপনার ভিতরে যদি কিছু থাকে, আপনার নিজের যদি কোনো আইডিয়েশন থাকে, সেটাকে আপনি সেটা নিয়ে আপনি একটু কালচার করেন, সেটা নিয়ে একটা ফ্লোচার্ট বানান, সেটা নিয়ে আপনি অনেক বেশি রিসার্চ করেন, যাতে এইটা
ই কমার্স প্ল্যাটফর্ম বা ই কমার্স এই বিজনেসে কোনো একটা পেইন পয়েন্ট খুব ভালো করে সলভ করতে পারে। আগেই বলা হয়েছে যে এটা অ্যাকচুয়ালি ই কমার্স প্ল্যাটফর্ম। সো এখানে কিন্তু সবাই পেইড, শপিফাইতে প্রথম যেই এন্ট্রি করে সেই কিন্তু পেমেন্ট করে তারপরে এন্ট্রি করে, তার জার্নি শুরু হয় কিন্তু ডলার। সো এইখানে ওরা কখনোই চিন্তা করে না যে আমি একটা ফ্রি সফটওয়্যার ইউজ করব। যে কারণে আমার এই কথাটা বলা যে হচ্ছে আপনি নিজে আগে কোন পেইন পয়েন্টটা সলভ করবেন সেটা আপনি আগে নিজে চিন্তা করেন। চিন্তা করার পর তারপর আপনি রিসার্চের জন্য তারপর আপনি অ্যাপ স্টোরে যান। কিন্তু আগেই যদি চলে যান, যে প্রবলেমটা হবে আপনি 10টা অ্যাপ দেখবেন, 10টা অ্যাপ দেখার পরে আপনার মাথায় ওই 10টা অ্যাপের বাইরে আর কোনো কিছু আসবে না। এটা হলো বায়াসড, আমরা তো সবসময় বায়াসড হই না, যে কারণে আমি ওই 10টা অ্যাপ দেখার আগে আপনার নিজের থিঙ্কিংটা গ্রো করার জন্য আমরা সাজেস্ট করছি। সো নিজের এই যে প্ল্যানিংটা আছে, নিজের যে আইডিয়াটা আছে সেটাকে খুব সুন্দর করে আপনি নিজে ফ্লোচার্ট করেন। ফ্লোচার্ট করার পর এরপর আপনি মার্কেটে এসে রিসার্চ করে তখন আপনি ইনসাইটগুলো পাবেন এবং বাইরের যে ব্যাপারগুলো এটার সঙ্গে যে কানেক্টিভিটিগুলো আছে সেটা পাবেন। হয়তো এমন হতে পারে যে আপনি যে থিঙ্কিংটা করছেন এটা অলরেডি এক্সিস্ট করে, ডাজন্ট ম্যাটার, অলরেডি এক্সিস্ট করে, কিন্তু একই রকম হবে না। আপনার যে থিঙ্কিং, আপনার ধরেন আপনি কোন 3টা জিনিস নিয়ে চিন্তা করছেন বা 2টা জিনিস নিয়ে চিন্তা করছেন যে আমি এই 2টা পেইন পয়েন্ট সলভ করবো। সো এই 2টা জিনিস আপনি যখন সলভ করবেন সেটা আপনি নিজে সলভ করবেন এবং সেই জিনিসটাকে আপনি হাইলাইট রাখবেন অল টাইম। আমি কেন বলি এই ব্যাপারটার উপর আমি বেশি গুরুত্ব দিই সবসময়, যেটা হচ্ছে যে আপনি যদি ধরেন এখানে একটা দোকান আছে যেখানে স্যান্ডেল বিক্রি করে, কলম বিক্রি করে, বই বিক্রি করে, আরও অনেক কিছু বিক্রি করে, কিন্তু আপনি যখন একটা ভালো জুতা কিনতে যাবেন ওই দোকানে যাবেন না, আপনি যাবেন কোনো একটা ভালো ব্র্যান্ডের একটা জুতার দোকানে। কারণ হচ্ছে ও শুধুমাত্র জুতার, ওর একটা পয়েন্ট আছে। সেই কারণে আপনি যে অ্যাপটা বানাবেন বা অ্যাপের যে সলিউশনগুলো থাকবে, মার্চেন্ট যেন বুঝতে পারে এটা যাতে একটা ইউনিক একটা জিনিস হয়। মার্চেন্ট যেন বুঝতে পারে যে আমার এই সলিউশনটা দরকার, আমি তাহলে ওই অ্যাপের দিকে যাই, বা অন্য একজন মার্চেন্ট এটা ইউজ করছে, আমার কম্পিটিটর এটা ইউজ করে সে ভালো ইউজ করছে, তখন সে যে ওই অ্যাপটা ইনস্টল করবে। এই যে ব্যাপারটা, সেই কারণে আমি বলি খুব বেশি অ্যাপকে অনেক বেশি বড় না করে স্পেসিফিক কিছু পেইন পয়েন্টকে আপনারা সলভ করার চেষ্টা করেন বা সেইটা নিয়ে চিন্তা করে অ্যাপ ডেভেলপমেন্টের দিকে যান। এখন শপিফাইতে ঢোকার পর যেটা শপিফাইয়ের কিছু কমপ্লায়েন্স আছে, গাইডলাইন আছে, সেগুলো পড়তে হবে। আপনার স্ট্রাকচার এগুলো পড়ার পর সেগুলো পড়তে হবে, ভালো করে পড়তে হবে। শপিফাই ডকুমেন্টেশন খুবই সুন্দর, মানে খুবই ওয়ার্ল্ড ক্লাস ডকুমেন্টেশন। সো এই ব্যাপারটা আমি সবাইকে বলি, যেটা হচ্ছে শপিফাই ডকুমেন্টেশনটা এত ভালো করে পড়বেন, যেটা হচ্ছে ওরাই আপনি যখন আপনার আইডিয়েশনটা কমপ্লিট করার পর আপনি যখন ওদের গাইডলাইনটা পড়বেন, তখন আপনার ওই অ্যাপের ভিতর থেকে আপনি বুঝতে পারবেন যে এটার সাথে আর কতগুলো জিনিসের সাথে আমি কানেক্ট করতে পারবো। আমরা যখন কেন বলছি, আমরা যখন শুরু করি তখন কিন্তু এত সহজ ছিল না। এখন যেমন একটা কমান্ড লিখলে পুরো শপিফাই অ্যাপের ফ্রেমওয়ার্কে চলে আসে। একটু পরে নাহিদ ভাই এটা সম্পর্কে ডিটেলস বলবেন। সো এই যে ডিটেলসটা চলে সব ফুল ফ্রেমওয়ার্কটা চলে আসে, এর উপরে আপনি কিন্তু আপনার যে প্রোডাক্টটা সেটা কিন্তু সেট আপ করে ফেলতে পারেন খুব ইজি। কিন্তু আগে এই জিনিসটা ছিল না। একজন এখানে সম্ভবত বলেছেন যে রুবি অন রেইলসে কাজ করছে, প্রথমে কিন্তু শপিফাই রুবি অন রেইলস ছিল, এবং ওর যে স্ট্রাকচার, ওর যে ডাটা মডেল, সেটার সাথে আমাকে কী করতে হচ্ছে, পিএসপি দিয়ে সেই ডাটা মডেলের সাথে আমাকে কানেক্ট করতে হচ্ছে। তখন কিন্তু পিএসপিতে কোনো রিসোর্স ছিল না শপিফাইয়ের জন্য। যাই হোক, আর ইউজার এক্সপ্রেস ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো, আপনারা সবাই বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন। আপনার যে অ্যাপটা বা আপনার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের ইউএক্স হয়তো বা যে ফ্রেমওয়ার্কে কাজ করছে তার চেয়ে অনেক ভালো হতে পারে, তার চেয়ে আরও অনেক বেশি বেটার থাকতে পারে, কিন্তু এমন না যে এটা আপনার ওই প্ল্যাটফর্মের সাথে ম্যাচ করে না সাধারণত।
হয় আপনারটা বেশি ভালো অথবা ওরটা বেশি ভালো। কিন্তু Shopify এই যে গাইডলাইনটা দিচ্ছে সেই ইউএক্স এবং ইউআই যেভাবে করছে সেটা হচ্ছে এরকম যে মার্চেন্ট যেন কখনোই বুঝতে না পারে যে আমি Shopify-এর বাইরে চলে গেছি, মানে আমি থার্ড পার্টি আর একটা অ্যাপ ইউজ করতেছি, সেটা যেন বুঝতে না পারে। সেই কারণে ওদের পোলারিজের একটা সেট আপ আছে, সেই জিনিসটা ওরা এমনভাবে করছে, ওদের গোথ্রুটা এমনভাবে করা আছে যেটা হচ্ছে আপনার মনেই হবে না যে আপনি Shopify-এর বাইরে অন্য কোনো থার্ড পার্টি প্লাগইন ইউজ করতেছেন বা থার্ড পার্টি কোনো অ্যাপ ইউজ করতেছেন। এবং এটাই হচ্ছে ওদের গাইডলাইন। এটার বাইরে গেলে যেটা হয় কি ওরা আনলিস্টেড করে দেবে আপনাকে, যে কারণে ওরা এটা খুব হাইলি রিকমেন্ড করে এবং এটা মেনটেন করে ওরা অল টাইম। আর এটার সঙ্গে একই সঙ্গে চলে আসে অনবোর্ডিং প্রসেসের ব্যাপারটা। যখন এখানে যে মার্চেন্ট যারা আছে এই বিজনেস ইন্ডাস্ট্রিতে, এরা কিন্তু যে যে এরা কিন্তু খুব বেশি শিক্ষিত না, এরা কিন্তু খুব বেশি মানে টেকনিক্যাল না, যে কারণে এদের অনবোর্ডিং প্রসেসটা আপনি যখন অ্যাপ বানান না, আপনি যদি হিউজ ফাংশনালিটি থাকে, নিশ্চয়ই ফাংশনালিটি বাড়িয়ে দেওয়ার নাই, আপনার অ্যাপে অনেক ফাংশনালিটি আছে, ভিতরে প্রচুর ফাংশনালিটি থাকবে। এই সবগুলো ফাংশনালিটি আপনি সামনে যদি নিয়ে আসেন বা 3-4টা ফাংশন নিয়ে আসেন, ও কিন্তু ইয়েতে পড়ে যাবে। অ্যাকচুয়ালি আমি কোন বাটনে ক্লিক করলে কোনটা হবে বা আমার প্রথমে কোনটা করা উচিত। সো এই অনবোর্ডিং প্রসেসটা এতটাই সিম্পল হতে হবে যেন একটা বাচ্চা এসে প্রথমে দেখবে যে আর কোনো অপশন নাই, শুধুমাত্র নেক্সট বাটনে আছে, আর কিছু নাই, ওইটাতে ক্লিক করতে হবে। মানে এরকম একটা ফানেল তৈরি করে দিতে হবে অনবোর্ডিং প্রসেসে, যে নতুন কেউ আসার পর যেন দেখতে পায় যে আমাকে এই ওয়েতে যেতে হবে। মানে একটা ফানেলিং তৈরি করে দেওয়া, এই ফানেলিং তৈরি করে দিয়ে এমনভাবে নিয়ে আসা যেটা হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে ইউজ টু হয়ে ওঠা। ইউজ টু হয়ে গেলে তারপর কিন্তু আপনার ওই সব ফাংশন যদি একসাথেও দেয়, ও তখন বুঝতে পারবে যে কোথায় অ্যাকচুয়ালি কোন ব্যাপারটা আছে। আর এই কোর ফাংশনালিটি অ্যান্ড ফিচার নিয়ে আমি একটু আগেই বললাম যে কোর ফাংশনালিটিটা সবসময় মেনটেন করবেন, আমি এটা নিয়ে আগে বলে দিয়েছি। Shopify অ্যাপ ইন্টিগ্রেশন টুলস, এখানে অনেকে বলতে পারে যে আমি অ্যাপ ডেভেলপমেন্ট করব, আমি কোনটার সাথে কোনটা করব, এটা নিয়ে আগে যেমন কিছুই ছিল না, এখন একটা ঝামেলা হয়, যেটা হচ্ছে যে এর ভিতরে ঢুকে দেখে আমি যদি অনেকগুলো লিখেছি দেখতে পাচ্ছি এই এতগুলো জিনিস আছে, আমি কোনটা দিয়ে কাজ করি। সো আপনাকে বুঝতে হবে এবং আপনাকে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সাথে কোনটা সুইটেবল সেইটা খুঁজতে হবে। সেই কারণেই আপনাকে প্রথমে ডকুমেন্টেশন করতে হবে। মানে ডকুমেন্টেশন না পড়ে এমন যদি হয় যে আপনি নাইবে একটু পরে দেখাবেন যে কীভাবে ইনস্টল করে, কীভাবে এটা সেট আপ করতে হবে, আপনাকে অলরেডি লিনাক্স একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিচ্ছে, সেই জিনিসের ভিতরে আপনি কোন জিনিসগুলোকে আনবেন সেই ব্যাপারটা বোঝার জন্য আপনাকে অনেক বেশি করতে হবে। সবাই এখন হিউজ রিসোর্স দিচ্ছে, মানে সবার সুবিধার জন্য, যারা ভিউ পছন্দ করে। কিছুদিন আগে ভিউ কিন্তু কাজ করতো না, এখন ওরা ভিটের সাথে কানেক্ট করে ভিউ কানেক্ট করে দিচ্ছে। এখন আপনি যদি আপনার পছন্দ হয় ভিউ, আপনি ভিউ দিয়ে কাজ করতে পারবেন। সো এরকম ব্যাপারগুলো হচ্ছে যে ওরা অল টাইম এই জিনিসগুলোকে আপডেট করছে। শপিফাইতে একটা পেইন পয়েন্ট আছে, সেটা হলো আপনাকে সবসময় আপডেট করতে হবে। এটা যারা এনজয় করতে পারবে, এই জিনিসটাকে যারা এনজয় করবে তারাই অ্যাকচুয়ালি এখানে আসা উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে ওরা বছরে প্রায় 4 বার এপিআই আপডেট করে। আপডেটগুলো এমন না, খুব বেশি ডুপ্লিকেশন হয় না, যে কারণে কিন্তু আপনার এপিআইটা খুব বেশি হবে না। ডুপ্লিকেশন হয় শুধুমাত্র খুব বেশি ধরেন কোনো একটা এনক্রিপশন আছে, সেই এনক্রিপশনটা হ্যাকই হতে পারে। এনক্রিপশনটা অ্যাকচুয়ালি কোনো না কোনোভাবে হ্যাক করা যায় পরবর্তীতে। বেশ কিছু হ্যাকার আছে যারা ওই এনক্রিপশনগুলো ডিক্রিপ্ট করে ফেলতে পারে। তো সেই সব ক্ষেত্রে ওই জিনিসগুলোকে শুধুমাত্র ওরা চেঞ্জ করে এবং প্রতি বছর 4 বার ওরা এই জিনিসটা চেঞ্জ করে। যে কারণে একটা সুবিধা আছে, আপনি যদি শপিফাইতে কাজ করেন তাহলে আপনি আপনার নিজের অজান্তে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট টেকনোলজিগুলো ইউজ করতে পারবেন। ওরা সবচেয়ে বেশি ক্যাপচার করে।
সবার প্রথমে ওরা গ্রাফিক্যাল ক্যাপচার করছে, সবার প্রথমে ওরা কিন্তু যে রিমিক্সের নোট যেহেতু এত বেশি হচ্ছে রিমিক্স এটার ভিতরে নিয়ে আসছে। হ্যাঁ, ওরা সবসময় রিসার্চ করছে, যেহেতু 4 বার ওরা চেঞ্জ করে। আর হচ্ছে আপনার অ্যাপটা যদি ডুপ্লিকেশনে থাকে, মানে কোনো একটা ফাংশনালিটি যদি ডুপ্লিকেট হয়ে যায়, সেটাও আপনি কিন্তু আরও 2-3টা ভার্সন পর্যন্ত আপনাকে এক্সটেন্ড করার মতো টাইম দেবে। সেই টাইমটাতে আপনি ওইটা আপডেট করে নিতে পারবেন, এই সুযোগটা ওরা দেয় এবং অনেক আগে থেকে ওরা জানিয়ে ব্যাপারগুলো যে কোনটা ডুপ্লিকেট হতে যাচ্ছে। যাই হোক, এখানে অ্যাকচুয়ালি যদি অ্যাডমিনে পে বলি, অ্যাডমিনে পে দিয়ে কাজ করবেন যাদের। এখানে আমি একটা ব্যাপার বলি, অ্যাপগুলো কিন্তু 2টা টাইপের হয়। একটা টাইপ হলো শুধুমাত্র মার্চেন্টের পেইন পয়েন্টগুলো সলভ করার জন্য, যেমন ধরেন এসইও অ্যাপ হতে পারে। যদি এসইও কোনো অ্যাপ হয়, সেটা কিন্তু শুধুমাত্র মার্চেন্টের ওয়েবসাইটের এসইও করার জন্য একটা হবে। সেটার আউটকাম যা হচ্ছে সেটা কিন্তু ইউজাররা দেখতে পাবে না। আরেকটা অ্যাপ হচ্ছে লাইক আমাদের ইনকিউবেট। এই ইনকিউবেটটা যেমন যতটুকু মার্চেন্ট দেখতে পাচ্ছে, তার চেয়ে বেশি দেখতে পাচ্ছে ইউজাররা। কারণ হচ্ছে ওরা ডিরেক্ট এটাকে ইউজ করতেছে, হিউজ পরিমাণ এটা ওরা ইউজ করে, এই অ্যাপটা ইউজ করে, ওদের ওয়েবসাইট ইউজ করে, মার্চেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ইউজ করে ওদের যে কাস্টমাইজেশন আছে ওদের কাস্টমাইজেশন সাবমিট করার পর সেই কাস্টমাইজ যে ডাটাগুলো, সেই ডাটাগুলো মার্চেন্টের কাছে আসছে অর্ডার হিসাবে, সেই অর্ডারগুলো মার্চেন্ট প্রসেস করছে। সো এইখানে কিন্তু ইন্টারাকশন কিন্তু এই 2টা স্টেপ। এই জিনিসটা বুঝতে হবে যে আপনি কোন অ্যাপ বানাতে চাচ্ছেন এবং এই অ্যাপটা অ্যাকচুয়ালি কাদের জন্য, মার্চেন্টের জন্য নাকি মার্চেন্ট এবং ইউজারের জন্য, নাকি মার্চেন্টের খুব বেশি ইনভলভমেন্ট থাকবে না, ম্যাক্সিমাম হবে ইউজারের জন্য। সেই জিনিসগুলো আপনাদের অ্যাকচুয়ালি ডিসাইড করতে হবে যদি অ্যাপ বানাতে হয়। তারপর হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন। পারফরমেন্স অপটিমাইজেশন অ্যাকচুয়ালি খুবই একটা বিষয় এখানে, কারণ হচ্ছে শপিফাই খুবই ফাস্ট। শপিফাই যে কোনো বাটনে আপনি যখন ক্লিক করবেন দেখবেন খুব ফাস্ট হয়ে যাচ্ছে। আপনার অ্যাপটা যদি একটা বাটনে ক্লিক করার লোডিং হচ্ছে, এরকম যদি কোনো স্টেটে পায়, তখন কিন্তু ইউজার মনে হবে যে ফিল্ডটা দিতে চাইছে শপিফাই, যে আমি শপিফাইয়ের বাইরে চলে যাইনি, শপিফাইয়ের ভিতরে আছি, সেই ফিল্ডটা কিন্তু পাবেন না। সো এই কারণেই আপনাকে অল টাইম পারফরমেন্সটাকে অপটিমাইজ রাখতে হবে এবং কোন জায়গায় ব্র্যান্ড ডেভেলপমেন্ট হয়ে গেল, এরপরও কোন জায়গায় আপনাকে বারবার দেখতে হবে, কোন জায়গায় অ্যাকচুয়ালি একটু লেজি লোড হচ্ছে বা কোন জায়গায় আরেকটু ইমপ্রুভ করা যায়, এই জিনিসটা অল টাইম আপনাকে দেখে যেতে হবে। সিকিউরিটি অ্যান্ড ডাটা প্রাইভেসি খুবই দরকারি এখানে একটা বিষয়। এই কারণে এখানে আমি লিখেছি, ব্যাপার হলো এটা বারবার একই কথা বলা হচ্ছে যে এটা ই কমার্স ওয়েবসাইট, এখানে মানি ইনভলভড, এটা একটা বিজনেস, রিয়েল বিজনেস। মার্চেন্টের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আপনার কাছে আছে, আপনি যদি সেই অ্যাক্সেসটা নেন যে মার্চেন্টের যে কাস্টমার যারা এন্ড ইউজার তাদের ডাটাগুলো আপনার কাছে থাকে, সেটাও আপনার কাছে থাকে। মার্চেন্টের যে প্রোডাক্টের ডাটা সেটাও আপনার কাছে থাকছে, মার্চেন্টের যে সেলস ডাটা সেটাও আপনার কাছে থাকছে। কিন্তু এই ডাটাগুলো যদি সিকিউর না হয় বা এনি চান্স আপনি এটা এমন জায়গায় রাখলেন অন্য কেউ খুব সহজে হ্যাক করে নিয়ে চলে যেতে পারে, তাহলে কিন্তু ব্যাপারটা ওই বিজনেসগুলোর জন্য অনেক বেশি রিস্কি হয়ে যাবে। যে কারণে এটার দিকে খুবই খেয়াল রাখতে হবে এবং এই দায়িত্বটা যে অ্যাপ বানায় তার নিজের এবং ডেভেলপার। এমন না যে আপনি কোনো একটা জায়গায় একটা মেথড পেলেন, আপনি ইমপ্লিমেন্ট করে দিলেন, আপনি স্ট্যাক ওভারফ্লো থেকে খুঁজে একটা কোড কপি করে দিয়ে দিলেন, আমার সিকিউরিটি হয়ে গেল। এই কাজটা এখানে অ্যাকচুয়ালি করা যাবে না। এখানে আপনার নিজস্ব মেথড থাকতে হবে। আপনি যেমন আমার পাসওয়ার্ড গেস করতে পারেন না, আপনি যদি নিজে একটা এনক্রিপশন মেথড বানান সেটা কেউ গেস করতে পারবে না সহজে। সো এইভাবে অ্যাকচুয়ালি সিকিউরিটি এবং ডাটা প্রাইভেসি রাখতে হবে। আর রেসপন্সিভ ডিজাইনের কথা কেন বলছি? রেসপন্সিভ ডিজাইনটা এখন এত বেশি দরকার। একটু আগে একটা স্লাইডে দেখাবো যে
more than 7%, right? Okay, so মোবাইল ইউজ করে আপনার অবশ্যই সেটা দিকে খেয়াল রাখতেই হবে যে মোবাইল ডিভাইসে যেন আপনার একটা খুব ভালোভাবে আসে, সেই জিনিসটা খুব ভালোভাবে দেখতে হবে। মোবাইল ডিভাইস ট্যাব আছে আর ল্যাপটপ ডেস্কটপ এগুলো তো আসতেই হবে। এই রেসপন্সিবনেসটা সবসময় থাকতে হয়। এটা অ্যাকচুয়ালি সাধারণ আলোচনা, সবইভাবের ক্ষেত্রে না, শুধু এটা প্রত্যেকটা ক্ষেত্রেই খুবই প্রয়োজন। টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, আসলে যদি বলি, যখন আমি নিজের একটা সফটওয়্যার ডেভেলপ করছি, আমার নিজের আইডিয়া শুধু ফ্লোচার্ট আমার নিজের বানানো, এখন আমি যদি টেস্ট করতে যাই আমার ভালো লাগবে। আপনি যদি আপনার বাসায় আমাকে নিয়ে যান আর এবং আপনি বলেন যে আমার মায়ের রান্না খুবই ভালো, অনেক টেস্ট, আমার কিন্তু ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি যদি সরাসরি বলি যে না মায়ের রান্না ভালো না, তাহলে ব্যাপারটা কিন্তু ভালো দেখায় না। কিন্তু আপনার কাছে কেন ভালো লাগে আপনার মায়ের রান্না? ভালো না আমার মায়ের, কিন্তু আমার ভালো লাগে কেন জানেন? আমি ছোটোবেলায় সেটা খেয়েছি, ছোটোবেলা থেকে বড় হতে হতে আমি সেটা খেয়েছি, সেটাতে যে আপনার সুন্দর প্রেজেন্টেশনের জন্য। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে যেহেতু আমরা জানি যে আপনার শপিফাই অ্যাপগুলো সেলফ হোস্টেড প্ল্যাটফর্মে রাখতে হয়, তো এই ক্ষেত্রে আসলে যেহেতু আমরা বারবারই আমাদেরকে বলা হচ্ছিল যে যেহেতু ব্যবসাগুলো ই কমার্স বিজনেস এবং এখানে তাদের ব্যবসা জড়িত, এখন এখানে সার্ভারগত বিষয়টা যদি একটু জানাতেন। এবং আমি যতটুকু জানি যে এখন বর্তমানে কিছু এমন সমস্যাও আমরা পাচ্ছি, বিশেষ করে যদিও এগুলো খুবই টেকনিক্যাল, আপনি জানাবেন, সেটা হচ্ছে যে কম্পিটিটর অনেক সময় এমনও করে যেটা হচ্ছে যে আপনার ডিডোস অ্যাটাকও করে অনেক ক্ষেত্রে। এখন সার্ভারের বিষয়টা কিরকম হওয়া জরুরি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি সার্ভারের যে বিষয়টা, সেটা শপিফাই অনেকগুলো সার্ভার ওরা সাজেস্ট করে, আপনি ওদের ডকুমেন্টেশনে দেখবেন ওরা নিজেরাই 3টা হোস্টিংয়ের কথা ওরা বলে, যেমন fly.io আরও সামথিং, এরকম 3টা হোস্টিংয়ের কথা ওরা বলে সবসময়, যে এগুলোতে ওদের যে এনক্রিপশন মেথড সেইভাবে ওরা এনক্রিপ্টেড করে রাখতে বলে, যে এইভাবে রাখলে ডাটাগুলো ওদের জন্য, মানে ওরা কিন্তু আবার ওই এনক্রিপশন মেথডগুলো চেঞ্জ করে। তখন যেটা হবে যে ওরা যখন ওইটা চেঞ্জ করছে, আপনাকে কিন্তু ওই জিনিসটা চেঞ্জ করে আবার রাখতে হবে, ডাটাগুলোকে আবার সিকিউর করার জন্য আবার সেই ওদের মেথডগুলো পেরিয়ডিক্যালি চেঞ্জ করতে হবে। আর আপনি নিজে যদি করেন, আপনি যদি মনে করেন যে আমি এনাফ ক্যাপাবল টু এনক্রিপ্ট ফ্রম মাই এন্ড, তখন আপনি আপনার যে কোনো সার্ভারে ওইভাবে রাখতে পারবেন যে এই ডাটা যদি কেউ ক্রেপ করে নিয়ে যায়, তারপরে যাতে এটাকে ডিকোড করতে না পারে, এতটুকু স্ট্রেংথ থাকলে এনাফ। আরেকটা চ্যালেঞ্জ ভাই এখন রিসেন্টলি আমরা ফেস করি, সেটা হচ্ছে যে আপনার কিছু কিছু ছোট অ্যাপের ক্ষেত্রে 100 KB একটা টার্গেট থাকে, যেটা আপনার শপিফাই তাদের নিজস্ব সার্ভার থেকে করার কথা বলে, অপটিমাইজ করার কথা বলে। তো এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ভার্সন আপডেট, আপনি বললেন 4 বার বা এরকম সংখ্যকবার আপডেট হয়, তো সেই ক্ষেত্রে এই ভার্সনগুলোর সাথে কিভাবে আসলে কোপ করা যায় যখন আমার অ্যাপটাকেও আসলে আপডেট করতে হবে এবং ওই টার্গেট হচ্ছে 100 KB একটা টার্গেট থাকে। হ্যাঁ, ছোটো ছোটো যে ভার্সনগুলো যেগুলো আপডেট আসে, সেগুলো কিন্তু মেজর আপডেট আসে না, এগুলো খুবই ছোটো ছোটো ফাংশনাল আপডেটগুলো আসে, সেগুলো আপনার যেখানে অ্যাকচুয়ালি হোস্টেড ছিল সেই হোস্টেড ওই জায়গাতেই আপনি ওই আপডেটগুলো দিয়ে দেবেন। আর হচ্ছে শপিফাই থেকে এখানে আপনি দেখবেন যে বিভিন্ন এক্সটেনশনস আছে, সেই এক্সটেনশনসগুলো কিন্তু আপনি যখন ডিপ্লয়মেন্ট করবেন, সেগুলো শপিফাই সার্ভারে চলে যাবে। এক্সটেনশনসগুলো যেগুলো হচ্ছে এখানে ফাংশনস আছে অনেক, এক্সটেনশনস আছে অনেক, সেগুলো আবার রিসেন্টলি ওরা নতুন নতুন এই টাইপের টার্মসগুলো নিয়ে আসতেছে, ওরা ওদের সার্ভার হোস্ট করে। তখন আপনি আপনার যে পিসিতে আপনি ডেভেলপ করতেছেন বা যে ভার্সন করছেন, সেইখান থেকে আপনি ডেপ্লয় করলে এটা কিন্তু দুইটা পোর্শন, একটা হলো আপনার সার্ভারে যাচ্ছে আর একটা হচ্ছে শপিফাই সার্ভারে যাচ্ছে।
যে অংশটা খুব বেশি সিকিউর এবং খুব বেশি সিকিউরিটি মেনটেন করতে হবে, যেটা হার্মফুল ফর শপিফাই অলসো, সেই পোর্শনটুকু শপিফাই নিজে সার্ভার হোস্ট করে নেয়। সো রিস্কটা যতটুকু ইয়ে করা যায় সেটা ওরা এই চিন্তাটা করে ওরা করছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, আপনি বললেন শপিফাই নিজস্ব গাইডলাইন আছে ইউআই/ইউএক্স নিয়ে, তো সেক্ষেত্রে আপনি বললেন তারা পোলারিস নামে একটা লাইব্রেরি ইউজ করে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার অ্যাপস পার্সপেক্টিভে আমার যদি কাস্টম কোনো ইউআই বানাতে হয় স্টাইল কম্পোনেন্ট দিয়ে বা সিএসএস দিয়ে রিয়েক্ট দিয়ে, তো সেক্ষেত্রে কি এটা কি অ্যাকসেপ্ট করবে শপিফাই, বা নাকি আমার পোলারিস ইউজ করতে হবে? ওকে, নোড.জেএস এর জন্য, রিয়েক্টের জন্য পোলারিস সাপোর্ট করে, এবং আপনার যদি কাস্টম পিএসপিও থাকে সেক্ষেত্রে পোলারিসের সিএসএস আছে, সেটার সাথে আপনি সিঙ্ক করতে পারবেন। সো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো সমস্যা হবে না। পোলারিস মূলত হচ্ছে ওদের একটা সিএসএস, আর হচ্ছে নোড.জেএস এর জন্য ওরা এই সিএসএসটা কি যাতে কত স্ট্রাকচার ওয়েতে, কত সিম্পলিফাইড ওয়েতে আপনি এইচটিএমএলটা লিখতে পারেন, সেই টেকনোলজিটা। সো আপনাকে ওরা গাইড করছে যে আপনি কোন ওয়েতে যাবেন, আপনি কতগুলো এখানে বাটন দিতে পারবেন একটা পেজের ভিতরে, কতগুলো বাটন দিলে যে ইউজারের জন্য সুবিধা হবে, বা কোন বাটনটা কোথায় থাকবে। একটা পেজের ভিতর যদি 2টা প্রাইমারি বাটন থাকে তখন ইউজার কিন্তু কনফিউজ হবে যে আমি আগে এটা করবো না ওইটা করবো। সো সেখানে কিন্তু খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া আছে, এবং ইভেন ওদের ফিগমাতেও ওই জিনিসগুলো লেখা আছে যে আপনি এভাবে করবেন, এভাবে করবেন না, এভাবে করবেন, এভাবে করবেন না। এরকম প্রত্যেকটা জিনিস সিকোয়েন্সে দেওয়া আছে যে প্রত্যেকটা স্কিমে পসিবল যতটুকু ইয়ে আছে, যদি সবগুলো দেওয়া সম্ভব না, ওরা পসিবল যতগুলো হয়ে আছে সবগুলো ইয়ের ভিতর দিয়ে দিচ্ছে। সো আপনি কাস্টম করতে চাইলেও করতে পারবেন। আপনি যদি নোড.জেএস দিয়ে করেন সেটার সাথে পোলারিস সাপোর্ট করেন, আপনি ওদের যে রিমিক্স যেটা আছে ওটা ইনস্টল করে অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক ওটা ইন্টিগ্রেটেড। সো সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সার্ভার নিয়ে যেটা বললেন, ধরেন আমরা তো জানি হচ্ছে শপিফাইয়ের মধ্যে যে রিকোয়েস্টগুলো যায়, যে এপিআই কলগুলো হয়, তাহলে ওদের তো অবশ্যই ভালো মেকানিজম আছে এই জিনিসগুলো রেট লিমিটিং এগুলো করা, হ্যান্ডেল করা। তো আমি আমার অ্যাপের জন্য যে সার্ভারটা আমি তৈরি করবো, এখানে কি আমার লোড ব্যালেন্সিং এই ধরনের অ্যাডভান্স ফিচারগুলো কি ডেভেলপ করার প্রয়োজন হবে কিনা? হ্যাঁ, এটা হলো অ্যাকচুয়ালি আমি আগে বলেছিলাম যে স্কেলেবিলিটির যে জায়গাটা, সেই জায়গাটা, সিকিউরিটির যে জায়গাগুলো, সেগুলোকে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে এটা নিজের দিক থেকে। যেটা হচ্ছে আপনি কতটুকু, ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের আপডেট আসতেছে, আপনি প্রোডাক্টের হুক নিতে পারেন। আপনার একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের আপডেট, ধরেন একবার সে টাইটেল আপডেট করলো, একবার সে তার ডেসক্রিপশন আপডেট করলো, কিংবা সেই প্রোডাক্টের যে আরও অনেকগুলো ভেরিয়েন্টস আছে সেগুলো আপডেট করলো, বা এটার যে কোনো জিনিস আপডেট হতে পারে, এটা কতগুলো সেলস হলো সেটার অনুযায়ী তার ইয়ে থেকে কমে যেতে পারে। এই প্রত্যেকটা আপডেটে কিন্তু আপনার কাছে হুক আসবে। সো একটা স্টোরে যদি 1000 প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের আপনার কয়েক মিনিটের মধ্যে এমন হতে পারে যে কয়েক বিলিয়ন আপনার রিকোয়েস্ট চলে আসতে পারে। সো এই সব ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনার রিকোয়েস্টগুলো কিন্তু কোনোটাকে ডিসঅনার করা যাবে না। সো এইসব ক্ষেত্রে আপনার একটা কিউ মেনটেন করতে হবে, যাতে রিকোয়েস্টটা আসলো, রিকোয়েস্টটা আসার পর আপনি ওইটাকে ক্যাপচার করেন। এখন প্রসেস করা যাবে না, এখন যদি প্রসেস করেন প্রসেসিং টাইম কিন্তু মিনিমাম হলেও একটা আছে। সো এই যে যতগুলো হুক আসছে, আপনার কিন্তু প্রতি সেকেন্ডে মিলিয়নস আসতে পারে, হুক আসতে পারে। আপনাকে সবগুলো রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করে 2000 ইয়ে করে আপনাকে সেন্ড করে দিতে হবে, কিন্তু যে ডাটাটা সে পাঠিয়েছে সেই ডাটাটা আপনাকে রেখে দিতে হবে। পরবর্তীতে আপনি এটাকে একটা কিউতে ফেলে সেটাকে প্রসেস করতে পারবেন, নট যখন আসছে তখন প্রসেস করে ফেলবেন। সো এইভাবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফাংশনালিটি আলাদা আলাদাভাবে কাজগুলো করতে হবে। রিকোয়েস্টগুলোকে কোনটাকে ডিজাইনার যাতে না করতে হয় সেই প্রসেসগুলো, মেকানিজমগুলো অ্যাকচুয়ালি আয়ত্ত করতে হবে।
থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আরেকটা ছোট কোশ্চেন করতে চাই, আপনি বললেন আপডেট আসে ফ্রিকোয়েন্টলি, তাহলে ধরেন আমার যদি কোনো একটা মেথড বা কোনো একটা প্রপার্টি যদি আপডেটের কারণে বাতিল হয়ে যায় এবং এটা যদি আমি 2-3 মাসের মধ্যে ফিক্স না করি, তাহলে কি এটা কি আমার অ্যাপ ব্রেকডাউন করবে কিনা? হ্যাঁ, যখন আপডেটটা আসে আমি সে কারণে বলছি যে কমিউনিটিগুলোর সঙ্গে ডেভেলপমেন্ট কমিউনিটি যেগুলো সেগুলোর সাথে সবসময় কানেক্টেড থাকতে হবে। এটা থাকলে যেটা হচ্ছে আপনি আপনার আপডেট আসার আগে নেক্সট রিলিজে কী কী আপডেট আসতে পারে সেটা কিন্তু অনেক আগে থেকে আলোচনা আসে, সেটার সাথে কানেক্টেড থাকতে হবে এবং সেটা অ্যাকচুয়ালি ভার্সনটা রিলিজ হওয়ার পর আপনারটাতে ইম্প্যাক্ট করবে না, বাট আপনাকে একটা নোটিস দেবে যে এটা তুমি নেক্সট 3 মান্থের মধ্যে ফিক্স করে ফেলো, না হলে প্রবলেম হবে। সো এটা কিন্তু হিউজ একটা টাইম দিচ্ছে। আপনার যদি আপডেট না করে থাকেন তখন পরে আপনাকে 3 মান্থ একটা দিয়ে দিচ্ছে। এটা অবশ্য ফিক্সড না, এমন হতে পারে যে 1 মান্থ টাইম দিতে পারে, এটা সরকারি পলিসি। সো ওরা আগে অনেক বেশি টাইম দিত, এখন আস্তে আস্তে এটা কমিয়ে নিয়ে আসছে ফিক্সিংয়ের জন্য। ডেভেলপার অনেক বেশি বাড়তেছে, অ্যাপ অনেক বেশি বাড়তেছে, যেসব কারণে ওদের রুলস অ্যান্ড রেগুলেশনও মাঝে মাঝে চেঞ্জ হয়, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। জি ধন্যবাদ। আপনি যে এনক্রিপশনের ব্যাপারে বললেন, এখানে আমি আরেকটু এক্সপ্লেনেশন চাচ্ছি। সেটা হচ্ছে আমার কি সব ধরনের ডেটা আমি যেটা আমার ডেটাবেজে রাখবো, এপিআই থেকে যেটা ব্যবহার নিব, সবই কি আমার এনক্রিপ্ট করতে হবে? নর্মালি তো আমরা হচ্ছে ক্রেডেনশিয়াল জাতীয় বা ফিনান্সিয়াল যদি ক্রেডেনশিয়াল থাকে সেগুলো এনক্রিপ্ট করি। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমি যদি এনক্রিপ্ট না করি, মানে আমি আমার ওয়েতে আমি করলাম, তাহলে সেক্ষেত্রে শপিফাই তো জানতেছে না, যেহেতু আমার সার্ভারে সেলফ হোস্টেড আমার ডেটাবেজে থাকতেছে। তো এইখানে কোনো ধরনের লিগ্যাল ইস্যুস আছে কিনা বা গাইডলাইনটা আসলে কি, এ ব্যাপারে যদি একটু বলতেন। থ্যাংক ইউ। আসলে ব্যাপারটা হচ্ছে আপনার সিকিউরিটির জন্য, যে কারণে আপনি যেখানে কনফিডেন্সিয়াল ডাটাগুলো রাখছেন, এটা হতে পারে মার্চেন্টের, হতে পারে ইন্ড ইউজারের, হতে পারে আপনার অ্যাপের যে ডাটাগুলো সেগুলো হতে পারে। সো যেসব জায়গাগুলোতে অনেক বেশি সিকিউরিটি দরকার সেখানে অ্যাকচুয়ালি লাগবে। আর বাকি অ্যাকচুয়ালি ডেটাবেজের প্রত্যেকটা জায়গায় কিন্তু সিকিউরিটির প্রয়োজন পড়ে না। আপনার বাকি সব ফিল্ড ধরেন নর্মাল রাখেন, কিন্তু একটা ফিল্ডে আপনার সিকিউরিটিটা মেনটেন করতে হচ্ছে ফর মানে যাতে এটা কেউ ইউজ মানে আপনার ধরেন হ্যাক হয়ে যাওয়ার পর ডাটাটা নেওয়ার পরেও যাতে ওটাকে মানে কিছু যদি এক্সাম্পল দিতেন যে কোনগুলো আসলে করা উচিত। হ্যাঁ, করা উচিত যেমন ধরেন মার্চেন্টের ইমেল অ্যাড্রেস, মার্চেন্টের ফোন নাম্বার, এগুলো কিন্তু আপনার লাগবে, কনফিডেন্সিয়াল যে ডাটাগুলো। ইভেন এখন অনেকটা ডাটা ওরা রেস্ট্রিক্ট করে দিচ্ছে। আমি যখন শুরু করছিলাম তখন ইভেন মার্চেন্টের ক্রেডিট কার্ডের ইনফরমেশনও চলে আসতো। হ্যাঁ, এখন কিন্তু ওগুলোকে ওরা আস্তে আস্তে একটু কমিয়ে দিচ্ছে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা ওয়ে যেটা বলছিলেন যে শপিফাই রিকমেন্ডেড যে ওয়ে আছে যেখানে এনক্রিপশনটা ওরা হচ্ছে ইয়া করে, তো ওটা আসলে প্রসেসটা কি, মানে কোনো প্যাকেজ বা কোনো জেম বা প্লাগইন আছে কিনা? আমি একটা স্ক্রিনে দেখিয়েছিলাম অনেকগুলো। হ্যাঁ, এই যে এখানে আপনি দেখেন অনেকগুলো অপশন আছে। এই ওদের এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা ফ্রেমওয়ার্ক বা আলাদা আলাদা ইয়ে। যেমন রিমিক্স অ্যাপ প্যাকেজ যেটা আছে এখানে, এই রিমিক্স অ্যাপ প্যাকেজের ভিতরে আপনি এটার বেশ কিছু এক্সটেনশন আছে, যেটা হচ্ছে শপিফাই কিন্তু রিমিক্সকে ক্যাপচার করে ফেলছে, রিমিক্সটাকে ওরা কিনে ফেলছে। হ্যাঁ, সো এই রিমিক্স যত ডেভেলপ হচ্ছে, ওদের যতগুলো সিকিউরিটি আসতেছে সবগুলি সিকিউরিটি হচ্ছে এই ডাটাকে সিকিউরিটি দেওয়ার জন্য। সো সেগুলি ইউজ করতে পারেন, সেগুলি অ্যাকচুয়ালি শপিফাই রিকমেন্ড করে। না, অ্যাপ ব্রিজটা অ্যাকচুয়ালি এখানে আমি বললাম যে এগুলো সবগুলো কিন্তু একই পারপাসে না। অ্যাপ ব্রিজটা হচ্ছে অ্যাডমিনের একটা হেডারে একটা জেএস, এই জেএসের অনেকগুলো কাজ আছে, যেটা আপনি দেখবেন যে শপিফাই ডকুমেন্টেশনে যখন যাবেন ওরা হেডার, তারপর হচ্ছে লেফট সাইড, প্লাস হচ্ছে ওদের কিছু মডেল আছে, এইসব মডেলের যে অ্যাকশনগুলো নিয়ে কাজ করবে সেগুলোর জন্য অ্যাকচুয়ালি অ্যাপ ব্রিজটা কাজ করে। অ্যাপ ব্রিজ মানে হচ্ছে অ্যাপের সাথে আপনার ওদের যে ফ্রেমওয়ার্ক আছে ওই ফ্রেমওয়ার্কের সাথে আপনার অ্যাপের ব্রিজ কানেকশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ ব্রিজের কাজ।
হ্যাঁ, রিসেন্টলি হচ্ছে আমরা আমাদের অ্যাপে একটা জিনিস ফেস করছিলাম যে পোলারিস হচ্ছে খুব ফ্রিকোয়েন্ট আপডেট দিচ্ছিল, আর আগের কিছু ফাংশন ডেপ্লিকেট করে দিচ্ছিল। যেমন কি আমরা স্ট্যাক ইউজ করতেছিলাম, দেখা গেছে আমরা নেক্সট আপডেটে স্ট্যাক ডেপ্লিকেট হয়ে গেছে, গ্রিড নিয়ে আসছে, ওরা ফ্লেক্স নিয়ে আসছে। তো এই জিনিসগুলো কিভাবে মানে আপডেট থাকা যায় আর কি, এমনি মানে পোলারি মানে শপিফাই এগুলো তো ঠিক আছে, পোলারিস বা এইগুলো হচ্ছে কিভাবে আপডেট থাকার বা কিভাবে মেইনটেইন করা যায়? হ্যাঁ, একই কথা আমি আবার বলছিলাম, যেটা হচ্ছে এটা পোলারিসটাও কিন্তু শপিফাই রেকর্ড করে দিচ্ছে। সো যে আপডেটগুলো আসতেছে এটা কিন্তু শপিফাইয়ের আপডেট, অ্যাকচুয়ালি পোলারিসে যে আপডেটগুলো আসছে সেটাও শপিফাইয়ের আপডেট। এখন এইগুলো অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই কিন্তু তারা ডেপ্লিকেশনের জন্য বলে দেয়। হ্যাঁ, সো এটা মেনটেন করতে হবে। এই শপিফাই ইকোসিস্টেমে আসলে ওদের এই যে আপডেটগুলো এগুলো অ্যাকচুয়ালি মেনে নিতে হবে, এবং সেটার ফ্রিকুয়েন্টলি আপনার অ্যাপটা ঠিকঠাক রাখার জন্য সেই আপডেটগুলো করতে হবে। অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে আপনার এই আপডেটের জন্য অ্যাপের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতে হয় পুরো, তো দেখা যায় যে আপডেটগুলো খুবই কস্টলি হয়ে যায়। হ্যাঁ, ইটস ট্রু। তারপর এটা করতে হবে, এটা মেনটেন করতে হবে। এটা ছাড়া অ্যাকচুয়ালি শপিফাই রিকমেন্ডেড আপনি করতে পারেন, আপনি যদি এমন ভাবেন যে না আমি পোলারিজের জন্য একটা হলো ওরা শপিফাই একটা ব্যাচ দেয় যে বিল্ড উইথ শপিফাই, দেখছেন মনে হয়। বিল্ড উইথ শপিফাই যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পোলারিজের প্রত্যেকটা আপডেট আপনাকে সবসময় যে আপডেটগুলো দিচ্ছে সেটা মেনে চলতে হবে। আর যদি আপনি মনে করেন না আমি পোলারিজের সিমিলার ফিল্ডটা দিব, আমি নিজে কাস্টমাইজ সিএসএস লিখে নিব, তখন কিন্তু এই সমস্যাটা হবে না। বিল্ড উইথ শপিফাইটা কতটুকু জরুরি বলে মনে করেন? বিল্ড উইথ শপিফাইটা আমি যতটুকু জরুরি মনে করি তার চেয়ে বেশি জরুরি মনে করি হলো মার্চেন্টরা। সো এটা বুঝতেই পারছেন, যখন যেহেতু আপনি শপিফাই প্ল্যাটফর্মে আছেন, শপিফাই যদি বলে যে এটা বিল্ড উইথ শপিফাই, তখন কিন্তু এটা গুরুত্বটা অনেক বেশি বেড়ে যায়। মার্চেন্টের মাঝখানে এই ফিল্ডটা আসে যে এটাতে অন্তত শপিফাইয়ের কোনো হ্যান্ড টাচ আছে। সো ওই ট্রাস্টটা গেইন করার জন্য বা আপনার অ্যাপের ইনস্টলেশন বাড়ানোর জন্য আপনি নিতে পারেন। বিল্ড উইথ শপিফাই কি আমাকে আপনার ওই যে আমরা যে অ্যাড দেই, শপিফাই অ্যাড দেই মানে টাকা দিয়ে যে অ্যাড দেই, এটার ক্ষেত্রে কোনো মানে আমাকে কোনো পুশ দিবে কি বিল্ড উইথ শপিফাই থাকলে? না, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। সার্চে কোনো হেল্প করবে না বিল্ড উইথ শপিফাই থাকলে, মানে সার্চে কি এটা বেনিফিট পাওয়া যাবে? হ্যাঁ, সার্চে বেনিফিট পাওয়া যাবে, কারণ হচ্ছে ওরা বিল্ড উইথ শপিফাইকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। আরেকটা কোশ্চেন, এক্সটেনশন থিম অ্যাপ এক্সটেনশনে ওরা হচ্ছে ব্লক লিকুইডটা হচ্ছে 100 কেবি করে দেয়। তো এটা তো মানে কমিউনিটিতে এটা নিয়ে অনেক আলোচনা চলতেছে যে শপিফাই ফোরামে যে কেন 100 কেবি বাড়াইতে হবে। অ্যাকচুয়ালি এটা কি হবে, যেমন নাকি ধরেন একটা অ্যাপের ফিচার যদি আমরা বাড়াইতে থাকি, একটা সময় পরে এটা অ্যাকচুয়ালি 100 কেবি ক্রস করবে, তো তখন আমরা কিভাবে মেইনটেইন করব? সুন্দর একটা কোশ্চেন। আপনাকে কিছুক্ষণ আগে মেবি কেউ একজন বলছিল যে পিওর জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে। আপনি যদি পিওর জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন এবং পিওর জাভাস্ক্রিপ্টে খুব ভালোভাবে বোঝেন, প্লাস আপনি যদি ইন্টিগ্রেট করেন, আপনি দেখবেন 100 কেবি করা খুবই টাফ, সিরিয়াসলি খুবই টাফ। আপনি যখনই থার্ড পার্টি কোনো একটা ইয়ে থেকে ক্লাস এটা ইন্টিগ্রেট করে দেবেন বা ওইখান থেকে কপি করে নিয়ে আসবেন, ওটা একটার সাথে আরেকটা অ্যাড করে দেবেন, তখনই আস্তে আস্তে বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে হচ্ছে এই যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্ট অন্য একটা স্ক্রিপ্টকে ইনক্লুড করবে, যদি এটা বাড়ানোর প্রয়োজন হয়। বাট এটা অ্যাকচুয়ালি আনহেলদি, বিকজ আপনার এটা কিন্তু লোড হবে ফ্রন্ট এন্ডে। সো 100 কেবি আপনার অ্যাপ থেকে লোড হবে, ওনার অ্যাপ থেকে আরও 100 কেবি লোড হবে, এরকম করে একজন মার্কেট তো মানে অনেকগুলো অ্যাপ ইনস্টল করে। তো এত যদি ইয়ে হয়ে যায়, লেজি হয়ে যাবে ওয়েবসাইটটা, যে কারণে ওরা রিকমেন্ড করে অন্তত মানে ম্যাক্সিমাম যাতে 100 কেবি করতে পারে, এর বেশি অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে বলে আমি মনে করি। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আপনার শপিফাই তো হচ্ছে গ্রাফকিউএলে রেট লিমিট থাকে। তো দেখা যায় যে আপনার ধরেন আমি প্রোডাক্টে আমি গ্রাফকিউএল কোড করলাম, তো আমার হচ্ছে 50 হইল, কিন্তু আমি যদি ভ্যারিয়েশন ওয়াইজ আবার একটা কোয়েরিটা চালাতে যাই, ইনস্ট্যান্ট ডাবল হয়ে যাচ্ছে। এখন শপিফাই একটা চার্ট আছে যেটা হচ্ছে আপনার
শপিফাই প্লাসদেরকে 1000 দেয়, শপিফাই স্ট্যান্ডার্ডদেরকে 50 দেয়। তো এইটা অ্যাকচুয়ালি মেনটেন করা মানে আপাতত কীরকম অ্যাপের জন্য আমার আর কীরকম স্টোরের জন্য মেনটেন করা জরুরি, যে অ্যাপটা কীরকম হলে আমাদের এটা অ্যাকচুয়ালি স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। কারণ মানে রেট লিমিটটা আছে, কিন্তু আমাদের অ্যাপে আমরা এখন পর্যন্ত ওটার জরুরি মানে নেসেসিটিটা ফিল করি নাই, কারণ আমাদের অ্যাপে ওইরকমভাবে আমরা হচ্ছে গ্রাফিক্যাল চালাই নাই, ওইরকম আমাদের প্রোডাক্ট ভেরিয়েশন ফেস করা লাগে না। কিন্তু কি সিচুয়েশনে গেলে এটা ফেস করা লাগতে পারে বা কিভাবে মেনটেন করা যেতে পারে? আচ্ছা, গ্রাফিক্যালের লিমিটেশন আছে এরকম, আবার হচ্ছে রেস্ট এপিআই এর লিমিটেশন আছে, যে ওইটা যদি রেস্ট এপিআইতে নর্মালদের জন্য 2 হলে ওদের পার্সেন্টেজ 4 ইয়াতে রিকোয়েস্ট করতে দেয়। তো এই রেট লিমিটগুলো করা হচ্ছে, এটা বুঝতেই পারছেন যে এটা ওদের একটা পলিসি। এখন আপনি যখন এটা করবেন, আপনি যদি ইউজার এন্ড থেকে অ্যাডমিন এপিআই কল করেন, এটা কিন্তু ঠিক হবে না। আপনি একটা প্রোডাক্ট শো করছেন, সেই প্রোডাক্ট শো করার ক্ষেত্রে আপনি যদি গ্রাফিক্যালকে কল করে আপনি প্রোডাক্ট শো করেন, তাহলে এখানে যখন মিলিয়নস অফ ইউজার হয়ে যাবে তখন কিন্তু এটা করা পসিবল না। আর এটা হচ্ছে গ্রাফিক্যালটা প্লাস রেস্ট এপিআই, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের জন্য। তো অ্যাডমিন একই সময়ে একজন অ্যাডমিন একই সময়ে এতগুলো ফেচ করার কখনোই প্রয়োজন পড়ে না। অ্যাকচুয়ালি তো প্রয়োজন কেন পড়ে না? ধরেন আপনি একটা প্রোডাক্টে কাজ করতেছেন, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনি যদি একটা প্রোডাক্টের প্রয়োজন করছেন, ঠিক আছে। আপনি যখন লিস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তখন ওরা কিন্তু গ্রাফিক্যালের লিস্ট প্রোডাক্টের আলাদা করে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, 1000 ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সেই 1000 ক্যাটাগরি ফেচ করার জন্য আলাদা একটা গ্রাফিক্যাল ইনপুট দিয়ে দিচ্ছে। সো অ্যাকচুয়ালি একই সময়ে এতগুলো প্রয়োজন পড়ে না। আর ওরা যখন ফিল করবে যে এর চেয়ে বেশি কোনো কিছু প্রয়োজন পড়তে পারে বা কোনো অ্যাপ যদি তার চেয়ে বেশি ফেচ করে, তখন ওরা ওটা নিয়ে থিঙ্ক করতে থাকে। যেটা বললেন যে আমি প্রোডাকশন করার জন্য অ্যাডমিন গ্রাফিক্যাল ফেচ না করা, কিন্তু ধরেন আমার অ্যাপে একটা লাইভ এডিটর আছে, প্রিভিউ আমি শো করবো, তো প্রিভিউতে আমার প্রোডাক্টটা শো করাতে হবে, তখন কিন্তু এই প্রোডাক্টের জন্য আমার অ্যাডমিন গ্রাফিক্যাল অ্যাকচুয়ালি ফেচ করা লাগতেছে। তাহলে তখন অ্যাডমিন গ্রাফিক্যাল না, এই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ওই অ্যাজাক্স এপিআই আছে, তারপর হচ্ছে ফ্রন্ট এন্ড এপিআই আছে, স্টোর ফ্রন্ট এপিআই যেটাকে বলে, এখানে দেখেন এখানে একটা ইয়ে আছে স্টোর ফ্রন্ট এপিআই। তারপর হচ্ছে ওরা অক্সিজেন হাইড্রোজেন নামে 2টা ফ্রেমওয়ার্ক ওপেন করছে, সেই সবের মাধ্যমে আপনি ইয়ে করতে পারেন। আবার হচ্ছে যে লিকুইডের মাধ্যমে কিন্তু মেটা ডাটা পাস করে আপনি ইজিলি এই জিনিসটা করতে পারেন, ফেচ করতে পারেন। সো ফ্রন্ট এন্ডে ইন্ড ইউজারের কোনো কলের সময় আপনি অ্যাডমিন এপিআই কল করবেন না। আর হ্যাঁ, এলসিপিটা ম্যানেজ করার ব্যাপারে একটু যদি সাজেশন দিতেন। এলসিপি ক্ষেত্রে তো এলসিপি ছাড়া তো বিটফোর শপিফাই পাওয়া যাবে না। তো এলসিপিটা হচ্ছে আমাদের ধরেন জেএসটিএস লোড হয় অনেক, তারপরে নোডের অনেক ফাইল লোড হয়। তো এলসিপিটা হচ্ছে এই ক্ষেত্রে কিভাবে আমরা কমায় আনতে পারি, বা এলসিপির ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস কোনটা? বেস্ট প্র্যাকটিস বলতে ওরা যে রিমিক্স অ্যাপ প্যাকেজের মধ্যে যেটা দিয়ে দিচ্ছে, যেভাবে এদিকে যেমন এখানে কিন্তু আপনি যখন রিমিক্স অ্যাপটা ইনস্টল করবেন তখন কিন্তু দেখবেন যে 2টা অপশন দেয়, যে জাভাস্ক্রিপ্টে করবেন নাকি আরেকটা আছে হলো হ্যাঁ ওইটাতে করবেন, আমি নামটা ঠিক খেয়াল করতে পারছি না। সো যখন আপনি জাভাস্ক্রিপ্টে করবেন তখন কিন্তু সব ফাইল জেনারেট হবে জিএসএক্স, আর ইয়েতে করলে টিএসএক্স করে জেনারেট হবে। হ্যাঁ, সো এর পরবর্তীতে যখন এই যে ইদানিংকালে যখন যে 5 নিয়ে আসে তখন কিন্তু সবগুলোতে টিএসএক্স সাপোর্ট করে। জিএসএক্স কিন্তু কাজ করে, কিন্তু টিএসএক্সটা এরকম যে এটাতে হচ্ছে প্রত্যেকটা ফাংশন থেকে শুরু করে প্রত্যেকটা ভেরিয়েবল থেকে শুরু করে সবগুলো অ্যাকচুয়ালি টাইপগুলো বলে দিতে হয়। খুব বেশি পার্থক্য নাই, বাট এটার রান টাইম অনেক ফাস্ট, যে কারণে এই টিএসএক্সটা করার পরে ধরেন আপনি যে ট্রান্সলেশনের ক্ষেত্রে যে কথাটা, ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনি i89 ইউজ করেন, সেটা কিন্তু এখন টিএসএক্স জিএসএ করবেন। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ওদের যে ওয়েগুলো আছে, অক্সিজেন হাইড্রোজেন, তারপর হচ্ছে যে রিমিক্স অ্যাপের যে প্যাকেজটা আছে সেটা ইউজ করেন, এবং ওদের গাইডেড ওয়েটাই অ্যাকচুয়ালি বেস্ট হবে।